আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিও পর্যন্ত আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পর্ব শেষ। এবার আমাদের ডিসি সার্কিট সলভ করার পর্ব শুরু। ঠিক আছে, ডিসি সার্কিট সলভ করবো আমরা বিভিন্ন রকমের। তো তার জন্য প্রথমে আমাদের যে বেসিক আলোচনাগুলো লাগবে, সর্বপ্রথম আমার ডিসি সার্কিটে কারেন্টের জন্য অবশ্যই লাগবে একটা সোর্স, পাওয়ার সোর্স। ঠিক আছে, তো এই পাওয়ার সোর্সটা মেইনলি ডিসি সার্কিটের জন্য দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, অর্থাৎ যে সোর্সগুলো মেইনলি কারোর উপর নির্ভর করে না, সেই ডিপেন্ড করে না, সেই টাইপের সোর্সকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর যেটা ডিপেন্ড করে, কারেন্ট, ভোল্টেজ, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, সেই টাইপের সোর্সকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, তো সোর্স হিসেবে মেইনলি দুইটা সোর্স আমরা ইউজ করি। আমরা সবাই জানি যে কারেন্টের জন্য আমাদের মেইনলি দুইটা সোর্স। একটাকে বলা হয় ভোল্টেজ সোর্স, যেটার সিম্বলটা হচ্ছে এরকম প্লাস মাইনাস। এটা আমরা সবাই জানি, ডিসি ফিক্স ভোল্টেজ দেয়, যেটা ফিক্স ধরেন 5 ভোল্ট দিল, এই টাইপের সোর্সকে বলা হয় ভোল্টেজ সোর্স, যেটা ভোল্টেজ আউটপুট দিবে। ঠিক আছে, আর আরেকটা টাইপের সোর্স আছে এই রকম, দেখেন এরকম একটা কারেন্টের মতো তীর চিহ্ন। এই টাইপের সোর্সকে বলা হয় হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে মেইনলি কারেন্ট পাবো। এই হচ্ছে আমাদের এই দুইটা। ও আচ্ছা, আমি ভুলেই গেছি, এই দুইটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এবং তার সিম্বলটা এরকম, দেখেন এই যে এরকম রাউন্ড গোল। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে আমার অবশ্যই এরকম গোল সিম্বল হবে, এই যে এখানে যে গোলটা। ঠিক আছে, আর কারেন্ট সোর্স হলে এরকম একটা তীর চিহ্ন, আর ভোল্টেজ সোর্স হলে এরকম প্লাস মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আসেন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স, যেটা। তো ডিপেন্ডেন্ট সোর্স তো আসলে বুঝতেই পারছেন যে আমার ডিপেন্ড করবে, কোনো কিছুর উপর ডিপেন্ড করবে অবশ্যই। এবং ডিপেন্ডেন্ট সোর্সটা অ্যাকচুয়ালি প্রকাশ করে হইলো এরকম, যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে হয় হচ্ছে এরকম সিম্বল। ঠিক আছে, জাস্ট এটার মতোই, শুধু এখানে দেখেন এই যে এরকম চার কোণা, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। আর কারেন্ট সোর্সের জন্য একইভাবে সেম জিনিস, খালি এরকম চার কোণা দিয়ে এরকম একটা তীর চিহ্ন। এটাকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমি কোন ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে সেটার উপর ডিপেন্ড করে আমাদের মেইনলি এটাকে চার ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটাকে মেইনলি, এটা কিন্তু ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স। তো কার উপর ডিপেন্ডেন্ট, ভোল্টেজ না কারেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, তার উপর নির্ভর করে এটাকে মেইনলি চার ভাগে ভাগ করা হয়। তো দেখেন আমি সেটা সম্পর্কে এখন আলোচনা করি। আমি এটা মুছে দিই এখন। আমি প্রথমে নামগুলো লিখতেছি সর্বপ্রথম। সিসিভিএস, তারপরে হচ্ছে ভিসিভিএস, তারপরে হচ্ছে ভিসিসিএস, আর হচ্ছে সিসিসিএস। এটা সবাই জানেন আপনারা, তারপরে যারা নতুন তাদের জন্য আমি একবার বলে যাচ্ছি যে সিসিভিএস মিনস কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। সিসিভিএস অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স হবে, সেটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তারপরে আসেন ভিসিভিএস মিনস ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ঠিক আছে, অর্থাৎ যে ভোল্টেজ সোর্সটা, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা হবে, সেটা অবশ্যই ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। তারপরে আসেন ভিসিসিএস, ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। সিসিসিএস, কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। ঠিক আছে, এই হচ্ছে চারটা সিম্বল। এখন যেহেতু দেখাইছি, আমি শুধু নামটা বলে দিলাম। এখন আচ্ছা, একটা করে উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। ধরেন আমি সিসিবিএস থেকে শুরু করতেছি। প্রথমে হলো সিসিবিএস। আমি ধরেন এরকম একটা সার্কিট আঁকাইলাম। আচ্ছা, এইরকম ভাবে দিব না, আগে বুঝতে হবে ভালো মতো। এটা এটা আমার ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট?
এটা কিন্তু গোল আছে মানে রাউন্ড রাউন্ড আছে মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাইলে এটা ধরেন এটা যত ওহমই হোক, এদিক দিয়ে ধরেন একটা আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এদিক দিয়ে আমি একটা রেজিস্টর দিলাম, এদিক দিয়ে একটা রেজিস্টর দিয়ে এই সাইডে ধরেন আমি একটা এরকম একটা ভোল্টেজ সোর্স দিলাম। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা থেকে একটা আই কারেন্ট প্রবাহিত হয়েছে। এখন এইখানে বলছি কারেন্ট কন্ট্রোলড, দ্যাট মিনস এই ভোল্টেজটার মান এই কারেন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বুঝতে পারছেন যে এই ভোল্টেজ সোর্সটার ভোল্টেজের মান অবশ্যই এই কারেন্টের উপর, এই আই এর উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস ধরেন আমি এখানে দিলাম 2i। তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালুটা আমার আসবে 2i, অর্থাৎ এই যে কারেন্টটা এই কারেন্টের উপর ডিপেন্ড করে বলেই এটার নাম দেওয়া হয়েছে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। সে মনে করেন এই আই এর মান 4 অ্যাম্পিয়ার আসলো, তাইলে এই ভোল্টেজ সোর্সটার মান হবে 8। এটার মান ধরেন 1 অ্যাম্পিয়ার, তাহলে এটার মান হবে 2, এইরকম। ঠিক আছে, এটা হলো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। একইভাবে ধরেন আমি দিলাম ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আই কারেন্ট প্রবাহিত হোক, ধরেন এই জায়গার ভোল্টেজ এখন হচ্ছে ভি, আর এটাকে যদি আমি দেই 2v, তখন দেখেন যে এখানে প্লাস মাইনাস আছে, এবং এখানে দেখেন যেহেতু এটা ডিপেন্ডেন্ট, এখন এটার ভোল্টেজটা, এটার ভোল্টেজের মানটা এই ভোল্টেজটার উপর ডিপেন্ড করতেছে। দ্যাট মিনস আমি কি বলতে পারতেছি, এটাকে ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ভেরি ইজি। দেন আসেন ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। এই জায়গাটাতে আমি এখন বুঝতে হবে আমার, যেহেতু কারেন্ট সোর্স, আমার কারেন্ট সোর্সের একটা সিম্বল দিলাম, এখানে আই কারেন্ট, তাহলে এই কারেন্ট সোর্সের মানটা দিলাম 2i। তখন বুঝাই যাচ্ছে যে এটার কারেন্টটা আমার এই কারেন্টের উপর ডিপেন্ড, সরি আমি একটু ভুল লিখছি, এটা হবে অ্যাকচুয়ালি সিসিসিএস, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই কারেন্টের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, তার মানে এটাকে অবশ্যই বলবো আমি কি, সিসিসিএস, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্টের উপর যেহেতু ডিপেন্ডেন্ট। একইভাবে ভিসিসিএস কখন লিখতে পারবো, ধরেন এই যে এই ভোল্টেজের উপর যদি এটা ডিপেন্ড করে, এটাকে মেইনলি বলতে পারি আমি কি, ভিসিসিএস। ঠিক আছে, ক্লিয়ার? তো এই হলো কয়েকটা সিম্বল। এছাড়াও আমাদের ইলেকট্রিক্যাল জিনিসের সুইচ টুইচ এগুলো আর দেখাইলাম না, এগুলো খুব বেসিক জিনিস। তো রেজিস্টরের সিম্বল, ক্যাপাসিটরের সিম্বল, এগুলো আর আলোচনা করলাম না। যেটা নতুন ছিল সেটা নিয়ে আমি বললাম। এখন আসেন এই কারেন্ট, ভোল্টেজ এগুলা রিলেটেড কিছু টেকনিক। সবার প্রথমে যে টেকনিকটা লাগবে সেটা হলো ভোল্টেজ ডিভাইড রুল। ভোল্টেজ ডিভাইড রুল, এখন এইটা বুঝতে হলে আগে আপনাদের বুঝতে হবে ভোল্টেজ কখন ডিভাইড হয়। ডিভাইড বলতে বিভক্ত, ভোল্টেজ কখন আলাদা হয় সেটা ফার্স্টে বুঝতে হবে। দেখেন সিরিজ সার্কিট বা প্যারালাল সার্কিট, এই দুটার মধ্যে কোনটাতে কারেন্ট সেম থাকে। ধরেন আমি একটা সিরিজ সার্কিট আঁকাচ্ছি, এরকম একটা সিরিজ সার্কিট আঁকাচ্ছি। দেখেন আমি এরকম একটা সিরিজ সার্কিট আঁকাইলাম। সিরিজ সার্কিট হলে এটার ভোল্টেজ ধরেন যে আমার এটা ধরলাম আমি ভি ভোল্ট। ঠিক আছে, এটা R1 রোধ, এটা R2 রোধ। সিরিজ সার্কিট বলতে এখান থেকে কারেন্ট তৈরি হয়, পুরা কারেন্ট চলাচলের পথ কয়টা, যেহেতু কারেন্ট চলাচলের পথ কিন্তু একটা, যেটা আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ডিটেইলসে আলোচনা করেছি। তো যেহেতু একটা পথ, তার মানে কারেন্ট একটাই হবে। কারেন্ট একটা মানে কারেন্টের কোনো ডিভিশন এখানে হবে না। আমার অবশ্যই তাহলে কারেন্ট যেহেতু এক, তাহলে অবশ্যই কে আলাদা হবে, অবশ্যই ভোল্টেজ আলাদা হবে। দ্যাট মিনস এখানে আমার ভোল্টেজ ডিভাইড রুল খাটবে। ভোল্টেজ ডিভাইড রুল তখনই খাটে যখন মেইনলি একটা সিরিজ সার্কিট থাকে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে মেইনলি ভোল্টেজ ডিভাইড রুলটা কার্যকর। এখন আসেন কিভাবে সলভ করব। দেখেন এটা খুবই সিম্পল জিনিস। এখানে ধরেন যে আমি এটার একটা হচ্ছে ভোল্টেজটা আমি V1 ধরলাম,
প্লাস মাইনাস কারেন্ট মেইনলি, আচ্ছা আমি আগে কারেন্ট তৈরি করি। এইখান থেকে দেখেন আই কারেন্ট তৈরি হইলো। কারেন্ট নর্মালি যে প্রান্ত দিয়ে ঢোকে সেই প্রান্তটা প্লাস ধরবেন, যেটা দিয়ে বের হবে সেটা মাইনাস। এই প্রান্ত ঢুকলো, এখানে প্লাস, এখানে মাইনাস। আর যেহেতু আমি বলছি সিরিজ সার্কিট মানে ভোল্টেজ আলাদা, দ্যাট মিনস এই জায়গায় ভোল্টেজ কত হবে, V2। তাইলে এখন দেখেন এইখানে মেইনলি যে সেম কারেন্ট আইটা প্রবাহিত হইলো, সেই আয়ের ভ্যালুটা কত হয়। আমরা সবাই জানি যে এই আই বের করতে হইলে আমার এই দুই প্রান্তে তুল্য রোধ লাগবে। তো এই দুইটা R1 এর সাথে R2 কিসে আছে, সিরিজে আছে। দ্যাট মিনস আই এর ভ্যালুটা আমার কত আসতেছে, ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2, নাকি? এবার আসেন V1 এর ভ্যালুটা আমি বের করবো, এই V1। তো দেখেন তো V1 এর ভ্যালুটা কত আসতেছে আমার। ওহমের সূত্র অনুযায়ী কি হয়, আই ইন্টু এই জায়গায় রেজিস্ট্যান্স কত, IR1। দ্যাট মিনস, আচ্ছা আমি সার্কিটটা একটু ওই সাইডে আঁকায় নিই। IR1, এই সেম জিনিসটা আমি একটু ওই সাইডে আঁকায় নিই, যেহেতু আমার জায়গা শর্ট আছে একটু। এখানে আমি এরকম দুইটা রেজিস্ট্যান্স, এটা V1, এটা V2, R1 R2 ছিল, এটা V। তাহলে এখন আমার V1 এর ভ্যালুটা কত আসতেছে, মাত্র আই এর ভ্যালু পাওয়া গেছে এটা। এই আই এর ভ্যালুটা এখানে বসায় দিলেই তো আমি V1 পাচ্ছি। দ্যাট মিনস আমার V1 ইকুয়াল টু কত আসতেছে, আই হচ্ছে আমার V বাই R1 প্লাস R2। দেখেন এই আই এর ভ্যালুটা বসাইলাম এখানে, আর সাথে একটা কি আছে, R1 আছে। দ্যাট মিনস V1 ইকুয়াল টু আমার ভ্যালু কত আসে, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। আমি দেখেন এই রোধের অ্যাক্রসে ভোল্টেজটা পেয়ে গেছি। তাহলে সিস্টেমটা কি, এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়াল টু এই রোধটা ডিভাইডেড বাই টোটাল রোধের যোগফল ইন্টু টোটাল যে ভোল্টেজটা খাইছে। ঠিক আছে, এটা হলো আমার V1, এইটার ভোল্টেজটা। একইভাবে আমার V2 কত আসতেছে, একইভাবে বলেন V2 কার অ্যাক্রসে আছে, R2 এর অ্যাক্রসে আছে। দ্যাট মিনস উপরে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। এই জিনিসটা আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। এই ভোল্টেজ ডিভাইড রুলটা আপনাদের ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, তারপরে ইলেকট্রনিক্স, প্রত্যেকটা জায়গায় আমার কাজে লাগবে। ঠিক আছে, আই বের করে, অনেকে করে এরকম আই বের করে তারপরে আলাদাভাবে আবার V1 বের করে। এত সময় তো আপনারা পাবেন না, ওখানে অনেক বড় বড় 3 পেজ 4 পেজের ম্যাথ সলভ করতে হয়। তো সেই ক্ষেত্রে সরাসরি এই টেকনিকটা জানা থাকলে ম্যাথ করতে অনেক সুবিধা হয়। যে জায়গার ভোল্টেজ মাপবো সেই জায়গার, যে রোধের অ্যাক্রসে ভোল্টেজ মাপবো সেই রোধটা হবে উপরে, নিচে হবে দুইটার যোগফল ইন্টু হবে হচ্ছে যে ভোল্টেজটা মেইন ভোল্টেজ ছিল। এইটাই হচ্ছে মেইনলি ভোল্টেজ ডিভাইড রুল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, মানুষের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।